আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাইরে আজ তুমুল বৃষ্টি, জানালার কাছে এক একটা বর্ষণ আছড়ে পড়ছে। আকাশ অন্ধকার হয়ে আছে, ঘড়ি না দেখলে বোঝাই যাবে না এখন সকাল 10টা বাজে। বাইরের এই পরিবেশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হবে বলে। পড়ার টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে নিবেদিতা। পরীক্ষার পড়ার প্রেসারে মাথা ছিঁড়ে যাচ্ছে, ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু সেই সুযোগটা এখন নেই। হাতের সময় কম, কিন্তু পড়া বেশি। অনেক পড়াই আছে যেগুলো সে সময়ের অভাবে আগে কমপ্লিট করতে পারেনি। এখন বইতে নাক মুখ ডুবিয়ে পড়তে হচ্ছে। ঘুমের ঢলে পড়ার আগ মুহূর্তে চায়ের কাপে চুমুক দিচ্ছে। চা খাওয়ার অভ্যাস তার আগে ছিল না। ছোট থেকে সে মোটেও চা প্রেমী নয়, এখনও নয়। ডেনমার্কে আসার পর থেকে শুধুমাত্র কাজের সুবাদে নিজেকে প্রাণবন্ত রাখতে নিয়ম করে চা খায়। চা রাখার জন্য একটা ফ্লাক্সও কিনেছে সে এখানে এসে। যেদিন পড়ার প্রেশার থাকে কিংবা পরীক্ষা থাকে সেদিন ফ্লাক্স ভর্তি চা বানিয়ে রাখে পড়ার টেবিলে। বারবার উঠে চা বানানো কিংবা গরম করা খুবই ঝামেলার কাজ। তাছাড়া নিবেদিতার হাতে এত সময়ই বা কোথায়। পরীক্ষাটা শেষ হলে এবার বাংলাদেশে যেতে হবে। ফোন দিলেই বাবা মায়ের একই প্রশ্ন, কবে বাড়ি আসবি? নিবেদিতা দীর্ঘশ্বাস নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। কোলের ওপর বই রেখে বিড়বিড় করে পড়তে লাগলো সে। বার দুয়েক চোখ লেগে আসছিল ঘুমে। হাই তুলে আবার পড়ায় মনোযোগ দিয়েছে। নির্ণয়ের সাথে অনেকক্ষণ আগে কথা হয়েছিল। এখন একবার কল করবে কিনা ভেবে দোনামনো করছিল। নির্ণয় কড়াকড়িভাবে বলে দিয়েছে পড়া শেষ না করে কোনো কথা নয়। অগত্যা নিবেদিতা আবারও পড়ায় মনোযোগ দেওয়ায় ব্যর্থ চেষ্টা করলো। নির্ণয় এখন অনেকটা সুস্থ, একা একা হাঁটতেও পারে। আগের মতো এখনো স্বাভাবিক হয়নি হাঁটা, তবে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারে। তার পুরনো কনফিডেন্স ফিরে এসেছে। মনে ভর করেছে একরাশ স্বপ্ন, এবার শুধু পূরণ করার পালা। সেই স্বপ্নের একমাত্র সঙ্গী তার ভালোবাসা। ললে নির্ণয় একা একাই হাঁটছিল। দূর থেকে দেখতে পেল রুহি আসছে। নির্ণয়কে দেখে হাসলো সে। নির্ণয়কে যখন হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছিল তখন থেকে প্রতিদিনই বাসায় এসে সে খোঁজখবর নিয়ে যেত। এখন নির্ণয়কে সুস্থই বলা যায়, তবুও রুহি আসবে নানা অজুহাতে। নির্ণয় সবই বোঝে, কিছু বলে না। রুহি কাছে এসে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন? নির্ণয় মৃদু মাথা নাড়িয়ে বলল, ভালো। আপনি? ভালো আছি। হাঁটতে কোনো অসুবিধা হয় না তো? তেমন নয়। গুড, ভালো লাগছে আপনাকে এতটা প্রাণবন্ধ দেখতে। থ্যাঙ্কস। রুহি কিছুক্ষণ আমতা আমতা করে বলল, আপনার যদি সমস্যা না হয় তাহলে আমরা কি একদিন কোনো কফি শপে যেতে পারি? সরি, আসলে এই অবস্থায় বাইরে যাওয়ার ইচ্ছে নেই আপাতত। আমার গাড়ি আছে। কিন্তু আমার ইচ্ছে নেই। রুহির মুখে আধার নেমে এলো। কিছুটা অপমানও অনুভব করলো বোধহয়। কণ্ঠে খাদ নামিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই, আন্টির সাথে দেখা করে আসি। নির্ণয় মুখে কিছু না বলে মাথা নাড়ালো। রাতে নাদিম হোসেন এবং বিউটি বেগম নির্ণয়ের রুমে এলেন। নির্ণয় একটা বই নিয়ে বিছানায় বসেছিল তখন। বাবা মাকে আসতে দেখে জিজ্ঞেস করলো, বাংলাদেশে ফিরে যাওয়ার টিকিট কেটেছো? নাদিম হোসেন বললেন, হ্যাঁ, আগামী সপ্তাহে ফ্লাইট। নির্ণয় নিশ্চিন্ত বোধ করলো। বাংলাদেশে গিয়ে তাকে আরেকটু অপেক্ষা করতে হবে নিবেদিতার ফিরে আসার। কতদিন পর দেখা হবে দুজনের। এবার আর কোনো সময় বিলম্ব নয়, শুভ কাজটা সেরে ফেলবে। নাদিম হোসেন ছেলের নির্লিপ্ত মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি ভাবছিস? নির্ণয় স্থির হয়ে বলল, কি? কই কিছু না। আচ্ছা, তোর চাচ্চু কি তোকে কিছু বলেছে? নির্ণয় ভুরু কুচকে বলল, না তো, কি বলবে? রুহির ব্যাপারে কিছু বলেনি? না। তোর চাচ্চু রুহিকে তোর জন্য পছন্দ করেছেন। রুহিও তোকে পছন্দ করেছে। তুই অনুমতি দিলে রুহির পরিবারের সাথে কথা বলবো আমরা। নির্ণয় বুঝতে পারত রুহির মনের কথা, চোখের ভাষা। সে বুঝতো যে রুহি তাকে পছন্দ করে, কিন্তু সেটা সে বিয়ের কথাবার্তা পর্যন্ত চলে আসবে এটা ভাবেনি। সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, এসব কথা এখানেই বন্ধ করো। নাদিম হোসেন এবং বিউটি বেগম দুজনই বেশ অবাক হলেন। এত সুন্দরী মেয়ে, পেশায় ডাক্তার, রাশিয়ায় থাকছে, এমন কাউকে রিজেক্ট করছে নির্ণয়। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কেন? নির্ণয় আর কোনো রাগঢাল রাখল না, সরাসরি বলল, আব্বু, আমি নিবেদিতাকে ভালোবাসি। এবার যেন সবচেয়ে বড় ধাক্কা খেলেন বাবা মা। বিউটি বেগম অস্ফুট স্বরে বললেন, নিবেদিতা? হ্যাঁ মা, নিবেদিতাকে ভালোবাসি। আর নিবেদিতা? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোদের সম্পর্ক কবে থেকে? আমাদের আগে বলিসনি কেন? সময় সুযোগ বুঝে বলবো ভেবেছিলাম, দেশে গিয়েই বলতাম।
দুজনে আর কোনো কথা বললেন না। নাদিম হোসেন আগে রুম থেকে গেলেন, এরপর বিউটি বেগম। নির্ণয় দুজনে যাওয়া দেখে চুপ করে রইল। বাবা মায়ের এমন নীরবতা তো সে আশা করেনি। শেষ পর্যন্ত বাবা মা কি কোনোভাবে বেঁকে বসতে পারে? হঠাৎ করে মাথায় নতুন চিন্তা ঢুকে গেল। বই হাতে নিয়ে ছটফট করছিল সে। 30 মিনিট বাদে তার রুমে চাচাতো ভাই রিয়াদ এলো। রুহি রিয়াদেরই বান্ধবী। সে এসে প্রফুল্লভাবে জিজ্ঞেস করলো, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ? নির্ণয় বিরাস মুখে জবাব দিল, গুড। বই পড়ছিলে? বিরক্ত করলাম নাকি? আরে না, তেমন কিছু না, বসো তুমি। কি হয়েছে, মন খারাপ কেন? কিচ্ছু হয়নি। রিয়াদ নির্ণয়ের পেটে গোতা দিয়ে দুষ্টু হেসে বলল, জানি কিন্তু আমি সব। কি জানো? জিজ্ঞেস করলো নির্ণয়। এই যে রুহি তোমাকে পছন্দ করে, সবাই চাচ্ছে তোমাদের বিয়ে হোক, কিন্তু তোমার নাকি গার্লফ্রেন্ড আছে। তোমাকে কে বললো? ছোট চাচু আব্বুকে বলছিল, তখন শুনলাম চাচিও বলেছে এই বিয়ে হবে না, তাই আমি ছুটে এলাম তোমার কাছে। তোমরা সবাই কি বোকা? কেন? রুহির মতো এমন বেটার অপশন বোকা ছাড়া আর কে হাতছাড়া করে বলো তো? শোনো, এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ের আগে এখন সবারই থাকে। প্রেমে তো ভেবে চিনতে হয় না, কিন্তু বিয়ের ডিসিশন ভেবে চিন্তেই নিতে হয়। তোমার গার্লফ্রেন্ড আছে তাতে কি সমস্যা? ব্রেকআপ করে ফেলো। রুহি খুব ভালো মেয়ে ভাই, ওকে বিয়ে করে এখানে সেটেল হয়ে যাও। জীবনের সুখ শান্তির কোনো অভাব হবে না, কোনো। নির্ণয় বিদ্রুপ করে হাসলো। রিয়াদ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, হাসছো কেন? হাসছি তোমার কথা শুনে, তাই। মজা ভাবো আর যাই ভাবো, আমি কিন্তু সিরিয়াস। এখনো হাতে সময় আছে, আমার কথাগুলো ভেবে দেখো। এখানে ভাবার তো কিছু নেই, আমার সিদ্ধান্ত আমি জানি। তোমার কিছু কথা তবুও সংশোধন করে দিচ্ছি ছোট। রুহির মতো বেটার অপশন আমার প্রয়োজন নেই, কারণ আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করব, সে আমার কাছে কোনো অপশন নয়। সে আমার ভালোবাসার মানুষ। আর রইল বেটারের কথা, ভাই আমার ভালোবাসার মানুষটা আমার কাছে বেস্ট। বেস্ট রেখে কেউ কখনো বেটার খোঁজে বলো? অনেকে খুঁজতে পারে, অনেকটা বেটার খুঁজতে গিয়ে বেস্ট কাউকে হারানোর মতো, কিন্তু আমি নিবেদিতাকে হারাতে চাই না। তুমি যত সহজে নিবেদিতাকে ঠকানোর কথা বললে, অত সহজে কথা আমি কল্পনাও করতে পারি না। ওকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। তুমি নিবেদিতাকে হয়তো সেভাবে চিনো না, দেখলেও হয়তো খুব ছোটবেলায় দেখেছিলে। যাই হোক, ওকে যদি বর্তমানে তুমি 1%ও চিনতে, তাহলে অবলীলা এই কথাগুলো বলতে পারতে না। ওর ভালোবাসা কতটা প্রখর তুমি কল্পনাও করতে পারবে না। আমার এই অ্যাক্সিডেন্টের পর আমি আদৌ হাঁটতে পারবো কিনা, সুস্থ হবে কিনা জানতাম না। আমার এই ত্রুটিপূর্ণ অবস্থাতেও আমাকে ছেড়ে যায়নি। তুমি বাইরের দেশে থাকো, তাই বাইরের দেশ সম্পর্কে তোমার খুব ভালো ধারণা আছে। নিবেদিতা ডেনমার্ক থাকে, তাও একা। ফ্যামিলি আপনজন ছাড়া একা একটা মেয়ে বাইরের দেশে সার্ভাইভ করা কতটা কঠিন সেটা তোমার খুব ভালো করেই জানার কথা। এত কঠিন মুহূর্তেও নিবেদিতা কখনো আমার খবর নিতে ভুল করে না, জানো। ওর সকল প্রায়োরিটির শীর্ষে আমার স্থান। এমন একটা মেয়েকে তুমি ঠকানোর কথা বলছো। আমার মনে এসব চিন্তা আসার আগেই আমি নিজের মতো, শি ইজ মাই হ্যাপিনেস, শি ইজ মাই লাভ, শি ইজ মাই নিবেদিতা। নির্ণয় বাংলাদেশ ফিরে এসেছে গতকাল। রুহির বিষয়টি রাশিয়াতেই শেষ করে এসেছে। আসার আগের দিন রুহি অবশ্য তার এবং নিবেদিতার জন্য শুভকামনা জানিয়েছে। রুহির নিবেদিতার কথা জানার কথা নয়, কারণ সে বলেনি। রুহিকে যথাসম্ভব এড়িয়েই চলত সে। তাছাড়া নিজেদের পার্সোনাল কথা সবাইকে বলাও তার পছন্দ না। সে যদি খুব বেশি ভুল না হয়, তাহলে হয়তো রিয়াদি রুহিকে নিবেদিতার কথা বলেছে। সে যাই হোক, রাশিয়ার স্মৃতি সে রাশিয়াতেই রাখতে চায়। নিজ দেশে সে যার সঙ্গে থাকতে চায়, বাঁচতে চায়, সেই মানুষ একজনই, নিবেদিতা। নির্ণয় ছাদে একা একা হাঁটাহাঁটি করে হাঁটার অভ্যাসকে স্বাভাবিক করছিল। বিউটি বেগম ওষুধ এবং পানি নিয়ে এসে বললেন, ওষুধ খেতে ভুলে যাচ্ছিস কেন দিন দিন? নির্ণয় ছাদে রাখা একটা চেয়ারে বসলো, মুস্কি হেসে বলল, মনে করিয়ে দেওয়ার জন্য তুমি আছো, তাই। নাটক করিস না, এত আলগা পীড়িত দেখাস না, তোকে আমার চেনা হয়ে গেছে। বিউটি বেগমকে হঠাৎ এত ক্ষিপ্ত হতে দেখে একটু অবাকই হলো নির্ণয়। এছাড়া রাশিয়াতেও মা একটু ভারী ছিলেন, তখন সেটি নিয়ে এত মাথা ঘামায়নি, কিন্তু ঘামাতে হচ্ছে। সে জিজ্ঞেস করলো, তুমি রেগে আছো কেন মা? কারণ নেই বলতে চাচ্ছিস? কারণটা জানতে চাচ্ছি। বাচ্চাদের মতো করছো কেন? তোর অ্যাক্সিডেন্টের পর একদিন আমায় কি বলেছিলি? তুই আর নিবেদিতার সঙ্গে সম্পর্ক রাখবি না। আমি তোকে বোঝানোর পরে তুই তোর সিদ্ধান্তে অটল ছিলি। এরপর দেখলাম নিবেদিতাকে ডেনমার্কে ফিরে গিয়েছে। তখন আমি ধরেই নিয়েছিলাম তোদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, অথচ এখন শুনছি তোরা দুজন দুজনকে ভালোবাসিস। এসবের মানে কি?
তুই নিবেদিতার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে চাচ্ছিস? রাশিয়ায় তোর মন মেজাজ খারাপ ছিল বলে এসব কিছুই তখন জানতে চাইছি, কিন্তু আমাকে সবটা ক্লিয়ার করে বল তুই। নির্ণয় শান্ত হয়ে সব শুনল, দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা, আমি নিবেদিতার সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছি না। যে সম্পর্ক ঠিক আছে ওই সম্পর্ক আমি আবার ঠিক করব কিভাবে? আমি আসলেই তখন ওর সাথে সম্পর্ক রাখতে চাইনি। অনেক রুট আচরণ করে ওকে ডেনমার্ক ফেরত পাঠিয়েছি। ও চলে যাওয়ার পর আমার কষ্ট হওয়া সত্ত্বেও অনেক দিন ইগনোর করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। বিশ্বাস করো মা, এত দূর থেকে আমাকে এমনভাবে আগলে রেখেছিল, আমি নিজেকে দূরে রাখতে পারিনি, সম্ভবও হয়নি। এত ভালোবাসা, কেয়ার, প্রায়োরিটি কোনো মানুষের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। আমি ভেবেছিলাম দেশে ফিরে একেবারে বিয়ে করার কথাই বলবো তোমাকে, কিন্তু মাঝখানে হঠাৎ করে এমন কিছু হবে আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ আমার উপর রাগ করো না মা। বিউটি বেগম মুচকি হাসলেন, মমতাময়ী হাতে নির্ণয়ের গালে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলের উপর রাগ করে থাকার ক্ষমতা কি আছে আমার? নির্ণয়ের বুক প্রসন্নতায় ভরে গেল মায়ের ভরসা এবং হাসি দেখে। বিউটি বেগম বললেন, তাহলে বল, কবে বিয়ের প্রস্তাব নিয়ে যাব এবার? আর কিছুদিন পরে নিবেদিতার পরীক্ষা শেষ হয়ে যাবে, ও দেশে ফিরুক, তারপর। ঠিক আছে, তুই খারাপ বলিসনি, কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? উৎসুক হয়ে জানতে চাইল নির্ণয়। বিউটি বেগম বিজ্ঞার ন্যায় বললেন, প্ল্যানটা হলো আমরা কিন্তু এখনই তোদের বিয়েটা ঠিক করে রাখতে পারি। এটা নিবেদিতাকে জানানো হবে না, দেশে আসলে পরে সারপ্রাইজ দেব। তাহলে আরো দেশে আসার পর বিয়ে ঠিক হওয়া নিয়ে আর সময় নষ্ট হবে না। নিবেদিতা আসার পর দুজনে মিলে ঝটপট বিয়ের শপিংটা করে ফেলবি, তাহলে বিয়ের পর একসাথে দুজনের সময় কাটানোর জন্য একটু বেশি সময় হাতে পাবি। নির্ণয় মাথা দুলিয়ে বলল, তোমার প্ল্যানটাই পারফেক্ট মা। তুমি তাহলে আগে বাবার সাথে কথা বলো, তারপর বিয়ের প্রস্তাব নিয়ে যাও খালার বাসায়। কিন্তু ওরা সবাই মানবে তো? এসব তুই আমার হাতে ছেড়ে দে। তাছাড়া মানবে না কেন? নিবেদিতার জন্মই তো হয়েছে আমার ছেলের জন্য। নির্ণয় কিঞ্চিত লজ্জা পেয়ে হাসল। অফিসের কাজের জন্য মিধাতকে তার অফিস থেকে বেশ খানিকটা দূরে একটি ঠিকানায় আসতে হয়েছিল। মেট্রো থেকে নামার পর কাকতালীয়ভাবে তুবার সাথে দেখা হয়ে গেল ওর। দুজনই দুজনকে দেখে সারপ্রাইজড। মিধাত শুনেছিল যে তুবা বিয়ের পর লন্ডনে চলে আসবে, কিন্তু এভাবে যে দুজনের দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি। সাথে তুবার হাজব্যান্ডও আছে এখানে। তুবা খুশিতে প্রায় ফাঁকা চিৎকার দিয়ে বলল, আরে মিধাত ভাইয়া, আমি ভাবতে পারছি না আমাদের দেখা হয়ে গেছে। মিধাত হেসে বলল, আমিও, কিন্তু তুমি চাইলে আরো আগেই দেখা হতো। আমার ফোন নাম্বার তো ছিল তোমার সাথে। তা ঠিক, কিন্তু বোঝেনি তো বিয়ে হয়ে গেলে সংসার নিয়ে কত ব্যস্ত সময় কাটে। ওয়েট ওয়েট ওয়েট, বোঝেনি তো মানে? আমি কিভাবে বুঝবো? আমি কি বিয়ে করেছি নাকি? তুবা ওর স্বামী রাদিন হেসে বলল, আপনি আগের মতোই দুষ্ট আছেন। তুবা হেসে বলল। মিধাতও হাসলো। এরপর রাদিনের সাথে কুশলাদি বিনিময় করে তিনজন একটা কফি শপে বসলো। কফি অর্ডার দিয়ে মিধাত বলল, তারপর বলো, তুমি এখানেই থাকো? হ্যাঁ, আপনিও কি এখানেই থাকেন? না, আমি এসেছিলাম অফিসের একটা কাজে। তাহলে কাজ রেখে সমস্যা হবে না কোনো? না, আমার কাজ শেষ। যাক, তাহলে ভালোই হলো। আপনার বাসায় সবাই ভালো আছে তো? মটুসির কি খবর? ওকে ভীষণ মিস করি। হ্যাঁ, সবাই ভালো আছে। এখানে আসার পর আর দেশে যাওনি? না, এবার যাব। নিবেদিতার দেশে যাচ্ছে কাল। কয়েকদিনের ভেতর আমরাও যাব। বিয়ে হবে বলে কথা নিবেদিতার। মিধাত অবাক হয়ে বলে, নিবেদিতার বিয়ে? নিবু অবশ্য এখনো জানি না। ওদের দুই পরিবার সব ঠিক করে রেখেছে, দেশে গেলেই বিয়ে। সারপ্রাইজ এটা। আপনি আবার বলে দিয়েন না ওকে, হ্যাঁ? মিধাতের কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। নিজেকে বোঝালো সে, এটা আজ হোক বা কাল হওয়ারই ছিল। নিয়তি তাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। বুকে ব্যথা, মুখে হাসি নিয়ে প্রাণবন্তভাবে মিধাত বলল, আরে না না, সারপ্রাইজ নষ্ট করবো না, চিন্তা করো না। তুবা সন্তুষ্ট চিত্তে হাসলো। নির্ণয়ের বুক ধুকভুক করছে। মনে হচ্ছে কেউ জোরে সোরে ঢোল পেটাচ্ছে তার বুকে। কিঞ্চিত ভয়ও হচ্ছে, কেউ আবার এই শব্দ শুনতে পায় কিনা। হঠাৎ করে এত নার্ভাস লাগার কারণ সে না জানলেও কেন হচ্ছে এটা জানে। নিবেদিতা আসছে আজ, তাই সে এয়ারপোর্টে এসেছে ওকে রিসিভ করতে। এটা নিবেদিতা জানে না, ওর বাড়ির লোকজন ছাড়া কেউই জানে না ওর আসার কথা। নিবেদিতাই নিষেধ করেছিল অন্য কাউকে জানাতে। তার প্ল্যানিং ছিল এয়ারপোর্ট থেকে সোজা নির্ণয়ের বাসায় গিয়ে সারপ্রাইজ দেবে সে। তার প্ল্যান মাফিকই সব হতো, যদি তুবাটা নির্ণয়কে এসব বলে না দিত। নির্ণয় অবশ্য তুবার নাম বলবে না নিবেদিতাকে।
নিবেদিতার পছন্দের ফুল ও গিফট নিয়ে এয়ারপোর্টের বাইরে আড়ালে অপেক্ষা করছিল সে। একটু পরপর ঘড়ির কাঁটায় সময় দেখছিল। তার অপেক্ষার প্রহর ফুরায়। সিম্পল একটা সফট গাউন পরে হাতে লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে নিবেদিতা। ওর এক একটা কদম নির্ণয়ের বুকে ঝড় তুলে দিচ্ছিল। সে নির্নিমেষ দৃষ্টিতে দেখছিল তার নিবেদিতাকে। মুগ্ধতায় তার দৃষ্টি মন প্রাণ ভরে যাচ্ছিল। নিবেদিতার স্নিগ্ধতায় স্নিগ্ধ হচ্ছিল সে। অভিভূত হয়ে সে এবার এক পা করে এগিয়ে যাচ্ছে আড়াল থেকে। নিবেদিতা তাকে পাস করে গেছে এতক্ষণে। নির্ণয় পেছন থেকে মোহগ্রস্ত হয়ে আগাচ্ছিল। নিবেদিতা বাড়ির কাউকে আসতে নিষেধ করেছিল বিধায় কেউ আসেনি। তবে নয়ন গাড়ি বুকড করে নিবেদিতার জন্য পাঠিয়ে দিয়েছিল। নিবেদিতা ফোনে কথা বলতে বলতে সেই গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে পেছনে তাকালো নিবেদিতা। নির্ণয়কে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। অবিশ্বাস্য ব্যাপার, নির্ণয় এখানে কি করছে? নিবেদিতার বিস্মিত মুখাবয়ব দেখে হেসে ফেলল নির্ণয়। ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ। যদিও সারপ্রাইজ দেওয়ার কথা ছিল নিবেদিতার, তবুও সেখানে নিজের সারপ্রাইজ পেয়ে তার খারাপ লাগছে না। বরং এতদিন পর নির্ণয়কে কাছে থেকে দেখতে পেরে খুশিতে আত্মহারা সে। তার নির্ণয় এখন সম্পূর্ণ সুস্থ, আবার আগের মতো হাঁটতে পারে। নির্ণয়কে পা থেকে মাথা পর্যন্ত পরখ করল নিবেদিতা। তার বিশ্বাসই হচ্ছে না নির্ণয় তার সামনে দাঁড়িয়ে আছে। আবার খুশিতে তার চোখে পানিও চলে এসেছে। সকল বিস্ময় দ্বিধা ছেড়ে ফেলে নির্ণয়কে জড়িয়ে ধরল সে। পরম ভালোবাসার বন্ধনে নির্ণয় আবদ্ধ করে নিল তার নিবেদিতাকে। স্বপ্ন যখন সত্যি হয় কিংবা সত্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, তখন অনেক কিছুই অবাস্তব লাগতে শুরু করো। স্বপ্ন মনে হয়, কখনো কখনো মনে হয় হাওয়ায় উঠছে পুরো শরীর। আনন্দগুলোকে লাগে হাওয়ায় মিঠাইয়ের মতো। নির্ণয়েরও এখন সেই দশা। সে আনন্দ স্রোতে ভাসছে। অপেক্ষার প্রহর শেষ হয়ে কাঙ্ক্ষিত সময়টি চলে এসেছে। নিবেদিতাকে নিজের করে পাওয়ার সময়। কতগুলো দিন সময় পার করতে হয়েছে শুধুমাত্র এই দিনটা দেখার জন্য। কত খারাপ সময়ের সাথে লড়াই করতে হয়েছিল। পুরনো কিছু অতীত ঘাটতে নির্ণয়ের বুক চিরে তীক্ষ্ণ দীর্ঘশ্বাসের সুর ভেসে এলো। পরক্ষণেই আবার চোখে মুখে ফুটে উঠল হাসির ঝিলিক। পরিবার, কাজিন ও বন্ধুবান্ধব নিয়ে সে বিয়ের শপিং করতে এসেছে। নিবেদিতার জন্য ঘুরে ঘুরে বিয়ের শাড়ি, লেহেঙ্গা দেখছে সে। নির্ণয় অনেকবার করে নিবেদিতাকে সাথে আসতে বলেছিল, নিজের পছন্দ মতো সবকিছু কিনতে বলেছিল, কিন্তু নিবেদিতার একরোখা জবাব ছিল, বউ যখন আপনার পছন্দ আপনারই করতে হবে। জবাবে নির্ণয় হেসেছে। মাথা পেতে নিয়েছে নিবেদিতার আবদার। সে আবদার মেটাতে আজ নিজে মেয়েদের জামা কাপড় সবকিছু পছন্দ করার মতো কঠিন কাজ কাঁধে তুলে নিয়েছে। অবশ্য বিউটি বেগমও তাকে টুকটাক সাহায্য করছিল। নির্ণয় মন দিয়ে লেহেঙ্গা দেখছিল। একটা লেহেঙ্গায় তার নজর আটকে গেছে। সে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, নিবেদিতাকে এই লেহেঙ্গা সুন্দর লাগবে না বলো? বিউটি বেগম সহাস্যে বললেন, ওকে সব লেহেঙ্গাতেই সুন্দর লাগবে। তোর চোখে কোনটা ভালো লাগছে বল? নির্ণয় মেরুন লেহেঙ্গার ওড়নাটা হাতে তুলে নিয়ে বলল, এটাই। বাহ, আসলে এটা অনেক সুন্দর, নিবেদিতাকে ভীষণ মানাবে। বিউটি বেগমের কণ্ঠে মুগ্ধতার আভাস। নির্ণয় বলল, তাহলে এটাই দেখি বরং। হ্যাঁ। নির্ণয় তবুও কনফার্ম হওয়ার আগে লেহেঙ্গার ছবি তুলে নিবেদিতাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে লিখল। এটা পছন্দ হয়? নির্ণয়ের পুরো বিশ্বাস নিবেদিতার জবাবে লিখবে হ্যাঁ। নিবেদিতার বাড়িতে মানুষ গিজগিজ করছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের অনেক মানুষের আনাগোনা বাড়িতে। তারা কেউই বসে নেই, সবাই হাতে হাতে কাজ করছে। নিবেদিতা সাহায্য করতে চাইলে কেউ তাকে আসতে দিল না। নতুন বউকে দিয়ে আবার কেউ কাজ করায় নাকি? তাকে ঘিরে মেয়ে কাজিনরা সবাই বসে আছে, অপেক্ষা করছে কখন রাত হবে আর কখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। পাল্লা থেকে 4 জন মেয়ে আনা হয়েছে সবাইকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। বিকেলের দিকে নিবেদিতা গোসল সেরে হাতে মেহেদি পড়তে বসেছে। তাকে ঘিরে চতুর্দিকে বসে আছে তার সমবয়সী ও উঠতি বয়সী মেয়েরা। বাচ্চারাও সবাই হই হই করছে, খেলছে, দৌড়াচ্ছে। সাউন্ড বক্সে বিয়ের হিন্দি গান তেরে ঘর আয়া মায়নে আয়া তুজকো লেনে বাজছে। মেহেদি আর্টিস্ট মেয়েটি নিবেদিতার হাতে নাম লিখে দেওয়ার জন্য জিজ্ঞেস করলো, আপু, বরের নাম কি? বাইরে থেকে তখন নিবেদিতার ছোট ভাই রাকিব চিৎকার করতে করতে রুমে এসে বলল, মিদহাত ভাইয়া আসছে, মিদহাত ভাইয়া আসছে। সবাই ওর চিৎকার শুনে দরজার দিকে তাকালো। মিদহাতের সাথে এবার ওর পরিবারের সবাই এসেছে। নয়নের 2 হাতে ওদের 2টা লাগেজ। সবার আগে মৌটুসী রুমে ঢুকে নিবেদিতার কাছে দৌড়ে গেল। পাশে বসে আলতো করে গলা জড়িয়ে ধরল, যাতে মেহেদি আবার নষ্ট না হয়।
নয়ন লাগেজ নিয়ে ঢোকার পরই ভেতরে ঢুকলো মিধাত। সবার আগে তার দৃষ্টি পড়ল নিবেদিতার হাসি মাখা মুখের উপর। মেয়েটা এমনিই সুন্দর, বিয়ে বলে হয়তো আজ আরও বেশি সুন্দর লাগছে। সে এক ঝলক দেখেই দৃষ্টি সরিয়ে নিল। ওই মুখের দিকে মুগ্ধতায় তাকিয়ে থাকার অধিকার তার নেই। আর্টিস্ট মেয়েটিও এতক্ষণ মেহমানদের জন্য নিশ্চুপ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই তাই আবার সে জিজ্ঞেস করলো, আপু নাম কি বরের? পাশ থেকে মৌটুসি বলল। আপুর বরের নাম নির্ণয়। পাশ দিয়ে অন্য রুমে যাওয়ার সময় মিধাতের কানে নামটি খুব সহজেই পৌঁছালো। মৌটুসির কণ্ঠে যেন আরও একবার প্রতিধ্বনিত হলো, আপুর বরের নাম নির্ণয়। মিধাদের বাবা মা টুকটাক কথা বলে আগে ফ্রেশ হতে গেলেন। অনেক রাস্তা জার্নি করে এসেছেন তারা। তাদের সাথে সুবর্ণলতাকে দেখে মুচকি হাসলো নিবেদিতা। সুবর্ণলতা জিজ্ঞেস করলো, কেমন আছো নিবেদিতা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? সুবর্ণলতা ম্লান হেসে বলল, আছি। থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য আর বিয়েতে আসার জন্য। সুবর্ণলতা এবার নিবেদিতার গাল ছুঁয়ে চুমু খেয়ে বলল, তোমার মতো মিষ্টি মেয়ের কথা উপেক্ষা করার ক্ষমতা বোধহয় সৃষ্টিকর্তা কাউকেই দেয়নি, সেখানে আমি আর এমন কি। নয়নের ডাক পড়ল তখন। আপু আসুন, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। মৌ তুইও আয়। নিবেদিতাও ভাইয়ের কথায় সায় দিয়ে দুজনকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। সকলের মেহেদি দেওয়া শেষ হতে হতে প্রায় রাত হয়ে গেছে। নিবেদিতাকে পার্লারের মেয়েগুলো বাড়িতে সাজিয়ে দিয়েছে। গায়ে হলুদের শাড়ি পরেনি, হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে, নির্ণয়ের পছন্দে। গায়ে সব কাঁচা ফুলের গহনা। দেখতে এত সুন্দর ও মিষ্টি লাগছে যে কেউ একবার তাকানোর পর দ্বিতীয়বার না তাকিয়ে আর পারেনি। নাসিমা বেগম বিয়ের কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত। কি একটা দরকারে তিনি নিবেদিতার রুমে এলেন। মাকে দেখে নিবেদিতা জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে মা? নাসিমা বেগম তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারলেন না। তার চোখে অশ্রু জড়ো হয়েছে। এই বুঝি কেঁদে ফেলবেন। নিবেদিতা আবারও জিজ্ঞেস করল, বলো না কেমন লাগছে আমায়? নাসিমা বেগম ধরে আসা কণ্ঠে বললেন, ভালো। কি ভালো? শুধু ভালো? পাশ থেকে সুবর্ণলতা হেসে বলল, মায়েরা কখনো সন্তানদের প্রশংসা করেন না, নজর লাগে নাকি? কি এসব সত্যি নাকি? তা তো জানি না সোনা, তবে আমার মাও এমন। নিবেদিতা হঠাৎ করেই নাসিমা বেগমকে জড়িয়ে ধরল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না আর আটকে রাখতে পারলেন না নাসিমা বেগম। তিনি ফুফিয়ে কেঁদে উঠলেন। চোখে পানি টলমাল করছিল নিবেদিতারও। মৌটুসি আহাজারি করে বলে উঠল, ও আন্টি কেঁদো না গো, নিবেদিতা আপুর মেকআপ তো নষ্ট হয়ে যাবে, কি বাজে হবে তখন ভাবো একবার। না চাইতেও মৌটুসির কথাই সবাই হেসে উঠল। মা মেয়ের আবেগঘন মুহূর্ত আপাতত স্থগিত রাখা হলো। নাসিমা বেগম মায়ের কপালে চুমু খেয়ে বললেন, কারণ নজর না লাগুক আমার মেয়ের উপর। সবার সাজগোজ শেষ হলে নিবেদিতাকে উঠানে নেওয়া হলো, যেখানে গায়ে হলুদের প্যান্ডেল সাজানো হয়েছে। নিবেদিতাকে নয়ন কোলে তুলে নিয়েছে। নিবেদিতা লজ্জায় কোলে উঠতে চায়নি অবশ্য, কিন্তু নয়ন শোনেনি। আদরের বোন বলে কথা তার। প্যান্ডেলে নিয়ে বসানোর পর মেধাত ছবি তুলছিল। তোবা গিয়ে বসলো নিবেদিতার পাশে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাদের ছবি তুলে দেন তো ভাইয়া। মেধাত হেসে বলল, তুমি যেভাবে ধরেছো ওকে, মেয়েটা তো ভর্তা হয়ে যাবে। তবে এবার নিবেদিতার দিকে তাকিয়ে বলল, তুই কি ভর্তা হয়ে যাচ্ছিস? হয়নি এখনো, তবে বেশিক্ষণ এভাবে ধরে রাখলে সত্যি হয়ে যাব, বলল নিবেদিতা। তবু অভিমানে ছেড়ে দিল। নিবেদিতা হাসল ওর বাচ্চামো দেখে। এবার নিজেই শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুলুন ছবি। মিধাত একসঙ্গে অনেকগুলো ছবি তুলল। কিছুক্ষণ বাদে সাবিহা এলো ওর পরিবার নিয়ে। সাবি এসেই পারছে না নিবেদিতাকে টুপ করে গিলে খেতে। নয়ন ও মিধাত পাশাপাশি দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে নয়ন বলল, মেয়েদের এই লাফালাফির কারণ এত বছরেও আমি বুঝতে পারলাম না। দেখ কেমন করতেছে। আরে ভাই বুঝলাম অনেকদিন পর দেখা হয়েছে, অনেক সুন্দর লাগছে আমার বোনকে, তাই বলে এমন লুতুপুতু করবি? মনে হচ্ছে এটা আমার বোন না, একটা মিষ্টির হাড়ি, গিলে খেতে পারলেই বাঁচে। মিধাত মুস্কি হেসে বলল, তোর বোন কি মিষ্টির চেয়ে কম নাকি? তাছাড়া ওরা খুব ভালো বন্ধু। এক বন্ধুর বিয়েতে আরেক বন্ধু খুশিতে এমন আত্মহারা হয়। এটাও অবশ্য ঠিক বলেছিস। এবার সাদা মূলাটাকে মিস করতেছি সত্যি। সাদা মূলা কে আবার? আরে ওই যে পল। ও হ্যাঁ, ভালো কথা। এবার পল আসেনি? না, এবার নাকি কি একটা কাজ আছে, তাই আসতে পারিনি। একটু আগে ভিডিও কলে কথা হয়েছে। নিবেদিতাকে দেখলো, মনে হচ্ছিল ওকে দেখে ফোনের ভেতরেই অজ্ঞান হয়ে যাচ্ছিল শালা। ব্যাপার কি? তুই আজ এত জেলাস কেন সবাইকে নিয়ে? জেলাস না, সেনসিটিভ। একটা মাত্র বোন আমার, ভয় লাগে যদি কারো নজর লাগে। আবার অন্যের কথা কি বলবো রে ভাই, আমার নিজের নজর নিয়েই ভয় লাগছে।
আমিই তো চোখ সরাতে পারছি না। আজ আমার বোনটাকে এত সুন্দর লাগছে কেন বলতো? ইচ্ছে করছে বুকের ভেতর লুকিয়ে রাখি, কাউকে দেখতে দেব না। জানিস, নিবেদিতা যখন হয় তখন একদম একটা পুতুলের মতো ছিল দেখতে। আমি কাউকেই ধরতে দিতাম না ওকে, কারো কোলেও দিতে চাইতাম না। স্কুল প্রাইভেট পালিয়ে বাড়িতে চলে আসতাম যাতে ওর সাথে বেশি সময় থাকতে পারি। কথাগুলো বলতে বলতে নয়নের চোখ ঝাপসা হয়ে এলো, কণ্ঠস্বর রোধ হয়ে এলো। নিজেকে সামলানোর চেষ্টা করছে সে। মিতাদ বুঝতে পেরে নয়নকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ দোস্ত। নয়ন রুদ্ধ কণ্ঠে বলল, বোনটা আমার একেবারে চলে যাবে। আহা, বাচ্চাদের মতো করলে হবে? এটাই তো নিয়ম। তাছাড়া নিবেদিতা দূরে থেকেও তোদের কাছেই থাকবে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তাছাড়া নির্ণয়কে তো তুই ভালো করে চিনিস, ও তোর বোনকে ভালো রাখবে। নয়ন পাঞ্জাবির হাতায় চোখ মুছল। ক্যামেরাম্যান এবার ছবি তুলছে। সবাই একে একে গিয়ে নিবেদিতাকে হলুদ দিচ্ছে আর ছবি তুলছে। সবার হলুদ দেওয়া শুরু হলে নাচের অনুষ্ঠান শুরু হলো। মৌটুসি আর তুবা মিলে নাচছে এখন। নাচের মাঝখানে মৌটুসি এসে নিবেদিতাকে টেনে মাঝখানে নিয়ে যায় নাচার জন্য। তখন তার লেহেঙ্গার একটা সেফটি পিন খুলে যায়। সে কোনো রকম মৌটুসির সাথে একটু তাল মিলিয়ে নাসিমা বেগমকে বলে বাড়ির ভেতর চলে গেল। নিজের রুমে গিয়ে সেফটি পিন লাগিয়ে লেহেঙ্গাটা ঠিক করে আয়না একবার দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে দেখে বাইরে যাওয়ার আগে ফ্রিজের পানি খাবে বলে রান্নাঘরে যাচ্ছিল। তখন নয়নের রুম থেকে চিৎকার ও কান্নার শব্দ পেয়ে সে থমকে গেল। এবার ভাবল মনের ভুল। পরক্ষণে স্পষ্ট আবার সে কান্নার শব্দ পেল। পুরো বাড়িই তো ফাঁকা, সবাই বাইরে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তাহলে কাঁদে কে? তার হঠাৎ একটু ভয়ও লাগছে এখন। তবুও সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নয়নের রুমের দরজার সামনে দাঁড়ালো। নয়নের রুমটা একদম শেষের দিকে, বাড়ির পেছনের দরজার সাথে। নয়নের রুমেও দরজা দুটো। পেছনের দরজা দিয়ে নয়নের রুমে সহজে আসা যায়। এই দরজাটা নয়নই দিতে বলেছিল। গভীর রাতে দরজা খুলে বসে থাকলে দমকা বাতাস আসে। গরমের দিনে আর এসি লাগে না। প্রায় রাত জেগে বসে থাকে নয়ন। আজও দরজাটি খোলা, পুরোপুরি নয়, অর্ধেক চাপানো। হালকা খোলা অংশ দিয়ে তিরতির করে বাতাস প্রবেশ করছিল রুমে। নিবেদিতা অবাক হয়ে দেখলো মিধাত ফ্লোরে হাঁটু মুড়ে বসে কাঁদছে। দরজার সামনে হলুদ লেহেঙ্গার অংশটুকু দেখে থমকে গেল মিধাত। চোখ তুলে তাকিয়ে দেখলো নিবেদিতাকে। দ্রুত উঠে চোখ মুখ মুছে বলল, তুমি এখানে? নিবেদিতা কোনো জবাব দিল না। মিধাত একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি কিছু লাগবে? নিবেদিতার সরু তীক্ষ্ণ দৃষ্টিতে এলোমেলো হয়ে যাচ্ছিল মিধাত। নিজেকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল নিবেদিতাকে একটাবার জড়িয়ে ধরে মনের লুকানো কথাটা বলে দিতে, কিন্তু এটা সম্ভব নয়। সে এমন কাজ কখনোই করবে না। মনকে শক্ত করার চেষ্টা করলো সে। ব্যস্ততা দেখিয়ে বলল, ও নয়ন আমাকে একটু বাজারে যেতে বলেছিল, তুমি বাইরে যাও, আমি আসছি। মিধাত পেছনের দরজা দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। 3 কদম আগানোর পর বাধ্য হয়ে তাকে থেমে যেতে হলো। তার শক্ত পুরুষালী হাতটা একটা কোমল হাতের মুঠোয় এখন। সে বিস্ময় নিয়ে পেছনে তাকালো। একবার নিবেদিতার মুখের দিকে তাকালো, আর একবার তাকালো ধরে রাখার হাতের দিকে। এই বিস্ময়ের ঘোর শেষ হওয়ার পূর্বে তাকে দুহাতে জড়িয়ে ধরল নিবেদিতা। মিধাদ এই ঘটনায় এতটাই অবাক হলো যে মুহূর্তে এসে পাথরের মূর্তি বনে গেল। নিবেদিতার থুতনি মিহাদের কানে। দুহাতে জড়িয়ে ধরেছে মিধাদের পেশিবহুল বাহু। কণ্ঠে তার সরলতা। সে শ্রীয়মান কণ্ঠে বলতে লাগলো, আর কতবার পালাবেন? প্রতিটা মেয়ের যে তৃতীয় চোখ থাকে, আপনি জানেন না সেটা? আপনি একটা ছেলে হয়েও আমার চোখের ভাষা পড়তে পারেন, আর আমি একটা মেয়ে হয়ে আপনার চোখের ভাষা বুঝতে পারবো না, এটা কিভাবে ভাবলেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি, তখন থেকেই জানি যখন আমি স্কুলে পড়ি। আপনি যে নানান বাহানায় ভাইয়ার সাথে গ্রামে আসতেন শুধুমাত্র আমাকে দেখার জন্য, আমি বুঝতাম সব। দেশের বাইরে গিয়েও আপনি যে ভাইয়ার কাছে সব সময় আমাদের খোঁজ খবর নিতেন আমি জানতাম। মূলত এখানে আমাদের খোঁজ খবরের মাধ্যমে আপনি আমার খোঁজ খবর নিতেন। আপনি ভেবেছিলেন ছোটবেলায় আপনাকে দেখার কথা হয়তো আমার মনে নেই, তাই না? সব মনে আছে। মামার বিয়েতে আপনাকে দেখেই আমি চিনতে পেরেছিলাম। আপনার অনুভূতি সম্পর্কে আমি অবগত ছিলাম। আপনি আমাকে বুঝতে দেননি কারণ আমি নির্ণয়কে ভালোবাসতাম, আর আমি আপনাকে বুঝতে দেইনি কারণ আমি চাইনি কখনো আপনি আমার সামনে মাথা নত করে থাকেন, নিজেকে ছোট মনে করেন। আপনার অনুভূতিকে সম্মান জানিয়েই আমি সব জেনে বুঝেও না জানার অভিনয় করতাম। আপনাকে ভালোবাসার মতো অনুভূতি কখনো আমার মনে তৈরি না হলেও আপনাকে সম্মান করার অনুভূতি আমার মনে তৈরি হয়েছিল। ঠিক এই কারণেই সব জেনে বুঝে অন্ধ সেজে থাকতাম। সম্মানের জায়গাটা নষ্ট করতে চাইনি। কথাগুলো হয়তো আজও স্বীকার করতাম না, কিন্তু আজ যেহেতু সত্যটার মুখোমুখি দুজনেই হয়ে গেছি, তাই এড়িয়ে যাওয়ার দুঃসাহস করলাম না। কারণ আমি চাই না আপনি কখনো এটা ভাবেন যে আমি আপনাকে ঘৃণা করি কিংবা অসম্মান করি। দেখুন, ভালোবাসাটা কোনো ভুল কিংবা অন্যায় নয়, দোষের নয়, বরং
অন্যায়টা আমরা তখন করি, তাও আবার নিজের প্রতি করি, যখন আমরা জানি যে এই ভালোবাসা পূর্ণতা পাবে না। আমি খুব করে চাইতাম আপনি নতুন করে কাউকে ভালোবাসেন, নতুন করে সব শুরু করেন। তখন বলার সুযোগ ছিল না, কিন্তু আজ বলছি, আমার জন্য এভাবে নিজের জীবনটাকে থমকে রাখবেন না। জীবনের সুন্দর সময়গুলোকে নষ্ট করবেন না। যেই সময় একবার হারিয়ে যায় তা আর ফিরে আসে না। অধিকার বোধের বাইরে গিয়েই বলছি, নতুন করে ভালোবাসুন, নতুন করে বাঁচুন। সুবর্ণলতা আপু আপনার জন্য পারফেক্ট, ভীষণ ভালো একটা মেয়ে সে। এটুকু বলে মেধাতকে ছেড়ে দিল নিবেদিতা। মেধাত তখনও নিরুত্তর। নিবেদিতা ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাকে নিজের করে নিন। এরপর সে এক চিলতে হাসি মিধাতকে উপহার দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পেছন ফিরে তাকালো হয়তো মিধাতের সাথে সাথে নয়নের রুমের বাইরে সুবর্ণলতা এবং তুবাকেও দেখতে পেত। মিধাতের মনে হচ্ছে সে এখন একটা ঘোরের মাঝে আছে। তার দু চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস নিয়ে পেছনে ঘুরতে দমকা বাতাসে দরজার পর্দাটা উঠতে লাগলো। পর্দার আড়ালে দেখতে পেল নির্ণয়কে। নির্ণয় এগিয়ে এলো 2 কদম। মিধাত হকচকিয়ে গেল ওকে দেখে। কিছু বলতে যাওয়ার পূর্বে নির্ণয় হাত উঁচু করে মিধাতকে থামিয়ে দিয়ে বলল, নিবেদিতাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম।